পরীক্ষার একদম শেষ মুহূর্তের যাবতীয় রিভিশন সারা, গোটা বইটা আপনার পড়া হয়ে গিয়েছে, জাস্ট শেষ মুহূর্তের পাতাগুলোকে উল্টে নেওয়া, সেটাই কিন্তু সেরে নিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল দল। আসলে এই ডার্বিটা কি বলুন তো, ডার্বির আগের দিনের প্র্যাকটিসটা বোধহয় ওই আর নতুন করে কিছু হয় না, তুমি সারা বছর যেটা করে গেছো, সারা মাস যেটা করে গেছো, সেটাই আরেকবার ঝালিয়ে নেওয়া, সেটাই কিন্তু করলো মোহনবাগান দল আজকে এনসিএতে বিকেলবেলা অনুশীলনে, এবং সকালবেলা এদিন অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল দল অনুশীলন করেছে। তবে দুই দলের প্রস্তুতি কেমন, ইস্টবেঙ্গলে আমরা দেখলাম বেশ কিছু সিনিয়র দলের ফুটবলাররা তারা যোগ দিয়েছিলেন, এবং মোহনবাগানে কিছু সিনিয়র ফুটবলাররা রয়েছেন, কিয়ান নাসিরি থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সুহেল আহমেদ ভাট, তারা রয়েছেন, তাদের সঙ্গে জুনিয়র ব্রিগেড রয়েছেন। তবে মেন টিমের ফুটবলারদের কিন্তু প্রথম একদম ডার্বির আগে শেষ মুহূর্তের অনুশীলনে দেখা যায়নি। তো সব্য, কেমন মনে হচ্ছে গোটা ডার্বির আগে দুটো দল কি হতে পারে বলে তোমার মনে হয়? আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দুটো দলের প্রস্তুতি যদি আমরা বলি, দুটো দলের প্রস্তুতি কিন্তু বেশ ভালো মতো হয়েছে। মানে মোহনবাগানের কথাও যদি বলি, ইস্টবেঙ্গলের কথাও বলি, তারা কিন্তু শেষ 2-3 দিন কিন্তু বেশ চনমনে অনুশীলন, ডার্বি মোডে তারা কিন্তু প্রিপারেশনটা সেরেছে। এবং যেটা অবশ্যই বলার দরকার যে মোহনবাগান দল, তাদের আমরা যদি কথা বলি, তারা কিন্তু এখনও পর্যন্ত প্রথম ম্যাচটা ছাড়া বাকি প্রত্যেকটা ম্যাচ কিন্তু নিজেদের সেরা ফুটবলটা খেলেছে। অন্যদিকে আমরা যদি ইস্টবেঙ্গলের কথা বলি, প্রথম ম্যাচটা তারা 7-1 গোলে জিতেছিল, কিন্তু তারপর কিন্তু পরপর দুটো ড্র, একটা সুরচি সঙ্গের বিরুদ্ধে, তারপর ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে, এবং তারপর পাঠচক্রের বিরুদ্ধে 1-0 গোলে হার। এইটা কিন্তু কোথাও গিয়ে ইস্টবেঙ্গলের জন্য একটা মোরালটা ডাউন করে দেওয়ার মতো একটা জায়গা। কিন্তু যদি আমাকে বলো যে দুটো দলে যদি তুলনা করতে বলো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের সিনিয়র দল থেকে 7 জন ফুটবলারকে এনেছে। তার মধ্যে হচ্ছে প্রভাত লাকড়া, দেবজিৎ মজুমদার, এই দুজন বাঙালি রয়েছেন, এবং তার সাথে সাথে রয়েছেন মার্ক জোথানপুরিয়া, রাম সাঙ্গা, মার্তণ্ড রায়না, ডেভিড লালান সাঙ্গা, এডমুড লালেন্ডিকা, এরা সব রয়েছে। এবং নিঃসন্দেহে এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা হবে ইস্টবেঙ্গল, তারা কিন্তু যথেষ্ট ফোকাসড এই ডার্বিটার জন্য। অন্যদিকে মোহনবাগানের কথা যেটা অরিত্র এক্ষুনি বললো, যে কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস এবং সুহেল আহমেদ ভাটকে তারা নিয়েছে। মোহনবাগানের এই দলটাতে খুব বেশি পরিবর্তন কিন্তু আমরা এক্সপেক্ট করছি না। কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো হয়তো একটু ইমপ্রুভ করার প্রয়োজন। এই দলটা ডিগি কার্ডোসো যেভাবে তিনি তৈরি করছেন, যেভাবেই ছন্দে এই দলটা খেলছে, তাতে মনে হয় না খুব বেশি পরিবর্তনের দরকার রয়েছে। তবুও যদি আমরা যদি প্রবাবল 11 আমরা যদি ধরি, প্র্যাকটিস দেখে যেটা বোঝা গেল, তো গোলে দীপ্রভাত শুরু করবেন এইটাই এক্সপেক্ট করা যায়। এবং ডিফেন্সের কথা যদি আমরা ধরি, সেখানে কিন্তু বড় ইনক্লুশন অবশ্যই হবে দীপেন্দু বিশ্বাস। দীপেন্দুর ইনক্লুশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম ম্যাচে যেভাবে উমের মোহতার চোট পেয়েছিলেন, তাতে কিন্তু একটা বড় কনসার্নিং বিষয় দেখা গিয়েছিল মোহনবাগানের ডিফেন্সে। কিন্তু তারপরে বেলাল খান আসার পর অনেকটাই ইমপ্রুভ হয়েছিল ডিফেন্সে। সেক্ষেত্রে দীপেন্দু যদি ঢোকেন বেলাল খানের জায়গা, সেটা অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের ডিফেন্সের জন্য। বাকি ডিফেন্স লাইনে পরিবর্তন আসার সম্ভাবনা কম। এবার মাঝমাঠটাই আমরা যদি আসি, সন্দীপ মালিক এবং মিংমা শেরপা, এরা দুজন কিন্তু বেশ ভালো জুটি তৈরি করেছে। নিঃসন্দেহে এই জুটিটার প্রশংসা করতে হবে, তারা যেভাবে কন্ট্রোল করেছে মিডফিল্ডটা সত্যি প্রশংসাযোগ্য। সুতরাং এই জায়গাটাতেও পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদিও আমরা শুনেছি যে গ্লেন মার্টিন্স বা অভিষেক সূর্যবংশী তাদেরকে হয়তো রেজিস্টার করানো হতে পারে, তবে সেইটা শেষ দিনের প্র্যাকটিসে আমরা তাদেরকে জুনিয়র দলের সাথে দেখতে পাইনি। সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে এই মাঝমাঠে কোনো পরিবর্তন আসবে না। এবং দুটো উইংয়ের কথা আসি, তাহলে সেখানে একদিকে পাসাং দর্জি তামা, অন্যদিকে সালাউদ্দিন আদনান, এই দুজনেরও পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। কারণ এই দুজন যেভাবে খেলছেন, যে উইং, যে গতি এবং তাদের যে ক্ষিপ্রতা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর স্ট্রাইক ফোর্সে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হয়তো তুমি যখন প্র্যাকটিসের পিটিসি দিলে, সেইখানে যেটা বললে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু একেবারে কাঁপা ডিফেন্স। ওদের শেষ কয়েকটা ম্যাচে তারা গোল খেয়েছে। আমি কথা বলো, প্রথম ম্যাচে একটা, দ্বিতীয় পরপর দুটো ম্যাচে দুটো করে গোল, অর্থাৎ 4-1-4 5, এবং শেষ ম্যাচে একটা গোল, অর্থাৎ 6টা গোল তারা 4 ম্যাচে খেয়েছে। প্রত্যেক ম্যাচে গোল খাওয়া ইস্টবেঙ্গলে অভ্যেস হয়েছে। সেক্ষেত্রে কিয়ান নাসিরি এবং সুহেল আহমেদ ভাট, এই জোড়া ফলাকে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে ভাঙার চেষ্টা করবে মোহনবাগান দল। তো সুতরাং এইটাই মোহনবাগানের একাদশ হতে পারে, এটাই বোঝা যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলের একাদশ, যেটা অবশ্যই ভাবা দরকার, যে ইস্টবেঙ্গল যেটা আমরা বললাম 7 জন সিনিয়র দলের ফুটবলার তারা নিয়েছে, এবং তাদের মধ্যে থেকে কাদের খেলানো হবে। কারণ এখানে প্রশ্ন
এখানেও কিন্তু তোমাকে 6 জন বাঙালি ফুটবলার রাখতে হবে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কাদেরকে খেলাবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন নিয়ে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে কিন্তু বেশ বুদ্ধি করে খেলতে হবে। যেটা আমার মনে হচ্ছে, যেটা আমরা প্র্যাকটিসেও দেখলাম, গোলে সম্ভবত শুরু করবেন দেবজিৎ মজুমদার, তিনি হয়তো নেতৃত্ব দেবেন, এটা আশা করা যায়। এদিকে সেন্টার ব্যাকে কিন্তু পরিবর্তন আসছে, যেহেতু মনতোষ চাকলাদার তার ইনজুরি রয়েছে এবং চাকু মান্ডি কোথাও গিয়ে সেন্টার ব্যাকে তাকে বড্ড স্লো, যেটা ঠিক বলে, বড্ড স্লো, ভরসাযোগ্য মনে হচ্ছিল না। তো সেখানে দাঁড়িয়ে হয়তো সেখানে মার্তন রায়না, যাকে ডুরান্ড কাপ প্রথম ম্যাচে আমরা দেখেছি আনোয়ারের জুটিতে, সে মার্তন রায়না থাকবেন এবং তার সাথে কিন্তু জুটি বাঁধবেন প্রভাত লাকড়া। এইটা কিন্তু কোথাও গিয়ে একটা ঝুঁকি হয়ে যেতে পারে, কারণ প্রভাত লাকড়া পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচে যতক্ষণ ইস্টবেঙ্গল গোল খায়নি ভালো লাগছিল, হ্যাঁ পেসে বারবার বিট হচ্ছিলেন, কিন্তু তিনি স্লাইড ট্যাকেল করে বা তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু বেশ ভালো ফুটবলটা খেলছিলেন। তবে মোহনবাগানের যে অ্যাটাক, কিয়ান নাসিরি এবং সুহেল আহমেদ ভাট, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রভাতের ক্ষেত্রে চাপ হবে। তবে আশা করা যায় প্রভাত এবং কল্যাণীর মাঠ, প্রভাতের চেনা ঘরের মাঠ এবং সেখানে দাঁড়িয়ে প্রভাত নিজের সেরা খেলাটা খেলবে। এবং দুই প্রান্তে আমরা হয়তো দেখতে পারি বিক্রম প্রধান এবং সুমন দেক, এই দুই তরুণ ফুটবলারকে আমরা দেখতে পারি। যদিও বিক্রম প্রধানের খেলাটা নিয়ে আমার একটু চিন্তা রয়েছে, যদিও বিক্রম প্রধানের যে পারফরমেন্সটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যে সন্তোষ ট্রফিতে যে খেলাটা দেখেছিলাম, সেই খেলাটা এখনও অবধি দেখা যাচ্ছে না। কিন্তু আশা করি ডার্বি ম্যাচ বড় প্লেয়ারদের কিন্তু মেন্টাল বুস্ট করে দেয়, সেখানে দাঁড়িয়ে বিক্রম প্রধানের আশা করবো একটা মেন্টাল বুস্ট আসবে। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড দোলাদুলি হচ্ছে ভিডিওটায়, তার কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টির মধ্যে। কিন্তু এবার যাই হোক, আমরা আবার একাদশে ফিরি। আবহাওয়ার কারণেই কিন্তু একদম শেষ মুহূর্তে মোহনবাগান দল সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করতে, এটা কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ হলো। আবহাওয়া আমাদের অসুবিধা, এটা নিয়ে তোমার বলা উচিত, এটা নিয়ে তুমি বলবে। আমাদের আসতে দেরি হয়ে, দর্শক বন্ধুরা আমরা পিসি পাইনি, আমরা পরে নিয়েছি এবং প্র্যাকটিসে যখন এলাম তখন দেখলাম একসঙ্গে প্র্যাকটিস। তারপরে একদম শেষ দিকে হয়েছিল। কি অ্যাডভান্টেজ হলো, এটা কি অ্যাডভান্টেজ হলো সেটা অবশ্যই হয়তো বলবো, এটা বাড়তি অ্যাডভান্টেজ আছে ডুরান্ডের। এবার কি হয়েছে, মাঝমাঠটার কথা বলি। মাঝমাঠে চেঞ্জেস হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে তন্ময় দাস এবং নাসিব রহমান এরা দুজন শুরু করবেন। আশা করা যায় এখানে খুব একটা বেশি পরিবর্তন আসার দরকার নেই। দুটো উইং, এই উইংগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ইস্টবেঙ্গলে যদি আমরা কথা বলি উইঙ্গার কিন্তু প্রচুর রয়েছে। আমান সিকে, মোহাম্মদ রোশাল, সায়ন ব্যানার্জি, এরা রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই কলকাতা লিগে তাদের ফর্মে পাওয়া যাচ্ছে, যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় কনসার্নিং বিষয়। সেখানে কিন্তু আমরা দেখতে পারি সিনিয়র ফুটবলার, অর্থাৎ বলা যায় ইস্টবেঙ্গলের ঘরের ছেলে এডমন্ড রাল্ডেন্ডিকা এবং সায়ন ব্যানার্জি, এই দুজনকে আমরা দুটো প্রান্তে দেখতে পারি এবং আপ ফ্রন্টে যে দুজন থাকবেন সেটা কিন্তু বেশ চমৎকার। একদিকে ডেভিড লালানসাঙ্গা এবং আরেকদিকে জেসিন ডিকের পুরো ফিট হওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দারুণ খবর, খুব ভালো খবর, কারণ আদা ফিট জেসিন এইবারে সিএফএলে ইস্টবেঙ্গলের সেরা প্লেয়ার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু জেসিন যদি পুরো ফিট থাকেন এবং তার সাথে যে ডেভিডের যে গোল স্কোরিং প্রাওয়েস সেটা যদি থাকে এবং তার সাথে এডমন্ড রাল্ডেন্ডিকা, এই ত্রয়ই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বড় সড়ো প্লাস পয়েন্ট হতে পারে। এবং অবশ্যই এখন দেখার যে ইস্টবেঙ্গল দল তারা কতটা তৈরি রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে, মোহনবাগান দলও কতটা তৈরি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেইটা অবশ্যই আমাদের দেখার যাবে আগামীকাল। হয়তো যেটা আমি বলবো, যেটা আমরা বলছিলাম, সিনিয়র দলের সাথে প্র্যাকটিস করাটা মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ। একেবারে অ্যাডভান্টেজ তো অবশ্যই। দেখো সিনিয়র প্লেয়ারদের সঙ্গে একদম শেষ মুহূর্তে সিনিয়র দলের প্র্যাকটিস তখন একদম শেষের দিকে, তখন জুনিয়র প্লেয়াররা অনুশীলন করলো, সেক্ষেত্রে এই বাড়তি মোটিভেশনটা তো অবশ্যই পাবে। যে সিনিয়র দলের সঙ্গে আমরা যখন দেখছিলাম গতকালকে যখন প্র্যাকটিসে এসেছিলাম, তখন সিনিয়ররা যখন প্র্যাকটিস করছিলেন, জুনিয়ররা তখন লাইন দিয়ে ঢুকছিলেন, দেখছিলেন, তাদেরও তো একটা ইচ্ছা করে যে অবশ্যই সিনিয়র দলের সঙ্গে সিনিয়র দলে যাওয়া, একটাই তো লক্ষ্য থাকা উচিত। সেক্ষেত্রে এই মোটিভেশনটা কিন্তু তাদের কাজ করবে আগামীকালের টার্গেট। একদম। এবং জাস্ট আমরা শেষ করব বিষয়টা, দুই কোচের যদি আমরা কথা বলি, কারণ ডার্বি হচ্ছে দুই কোচের মনস্তাত্ত্বিক লড়াই, একদিকে ডেগি কার্ডোজো আর একদিকে বিনো জর্জ। ডেগি কার্ডোজোর জন্য এই ডার্বিটা রিডেমশন, এটা কিন্তু একটা মানে কী বলবো, ফিরে আসার লড়াই। ডেগি কার্ডোজোর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওই গতবারের ডার্বিতে মনে আছে হয়তো 2-1 মোহনবাগান হেরেছিল এবং তারপর ডেগি কার্ডোজোকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমান তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তারপর কলকাতা লিগে সেভাবে না পারফর্ম করতে পারলেও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ তিনি চ্যাম্পিয়ন করেছেন মোহনবাগানকে। এবং এবারের কলকাতা লিগে প্রথম ম্যাচে যখন পুলিশের কাছে হেরেছিল মোহনবাগান, তারপরেও তাকে অনেক অপমান শুনতে হয়েছে, গো ব্যাক শুনতে হয়েছে, কিন্তু তারপর যেভাবে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে,
ডেগি কার্ডোসের ওপর কিন্তু অনেকে ভরসা রাখছে। এবং আজকের অনুশীলনেও যেটা দেখলাম, একটা ফিল গুড মেজাজ মোহনবাগান প্লেয়ারদের মধ্যে, সেই চাপটা কোথাও একটা হয়তো মনে মনে আছে। আজকে যখন তারা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তারা বিশ্রাম নেবে, চাপটা কিন্তু ঘুরবে একদম। কিন্তু মাঠে যেটা দেখতে পারলাম যে প্রত্যেকে কুল, ফিল গুড মেজাজ, একদম মানে কোনো চাপ নেই, এরকম একটা ব্যাপার। ইস্টবেঙ্গলের কথা বললে কিন্তু ছবিটা আলাদা। বিনো জর্জ তিনি যতদিন দায়িত্ব নিয়েছেন ইস্টবেঙ্গলকে কিন্তু জুনিয়র লেভেল বা রিজার্ভ লেভেল যেটা বলো, সেখানে কিন্তু ডার্বি তিনি জিতিয়েছে। ম্যাক্সিমাম ডার্বি কিন্তু তিনি জিতেছে, RFDL হোক বা কলকাতা লিগ হোক। এবং একটা ম্যাচ হয়তো ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে গেছিল, একটা ডার্বি, সেটা উত্তরপ্রদেশের মোহনবাগান জিতেছে। হ্যাঁ, সেটা মোহনবাগান পেনাল্টি শুট আউটে জিতেছিল, কিন্তু সেখানে লড়াই হয়েছে। বিনো জর্জ কিন্তু এই লড়াইটা দিতে খুব পছন্দ করে, মানে তিনি ডার্বি ম্যাচটাকে খুব উপভোগ করেন। সুতরাং এখন বর্তমান পরিস্থিতি যেটা, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কোথাও গিয়ে পিছিয়ে, বিনো জর্জের ওপর একটা চাপ রয়েছে। যদিও আমরা বলতে চাই না, থাংবয় সিংটো ওপরে রয়েছে, এইখানে একটা সাইকোলজিক্যাল একটা চাপ থাকে। বিনো জর্জের ক্ষেত্রে এই ডার্বিটা জেতাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইস্টবেঙ্গল এখনও অবধি কোর্টের যদিও অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে যদি হিসাব করা যায় ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন, তবে যদি অঙ্কের হিসাব বলা যায় ইস্টবেঙ্গল আপাতত চ্যাম্পিয়ন। এখন অবধি কোর্টের হিসাব রায় যেহেতু বেরোয়নি, সেখানে আমরা বলতে পারি না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গতবারে যে ইস্টবেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলেছে, এইবার কিন্তু এই ডার্বিটা জেতা উচিত ইস্টবেঙ্গলের, দরকার ইস্টবেঙ্গলে, এইটা সমর্থকদের জন্য দরকার। অন্যদিকে মোহনবাগান তারা যে ফর্মে রয়েছে, এই ম্যাচে কিন্তু ফেভারিট, আমি বলবো না ওই বলে না ডার্বি 50-50, ফেভারিট কিন্তু এই ম্যাচটাতে খানিকটা হলেও মোহনবাগান কিন্তু এগিয়ে থাকবে। একদম এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।